नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर जे भिडियो এই ভিডিওর বিষয়বস্তু প্রত্যেকটা রাশি ও লগ্নের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। এবং এই আজকের ভিডিওটাতে আমি কিছু টিপস দেব ব্যবসায় বাধা দূর হওয়ার জন্য, বিদ্যায় বাধা দূর হওয়ার জন্য, সাংসারিক অশান্তি দূর হওয়ার জন্য, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য, বিবাহ বা দাম্পত্য জীবনে অশান্তি দূর করার জন্য, বাস্তু দোষ নিবারণ করার জন্য, এরকম অনেক বিষয়ে টিপস দেব আজকে। এই টিপসগুলো খুব মারাত্মক এবং খুব কার্যকরী এবং তান্ত্রিক পদ্ধতিতে এগুলো করা হয়েছে। কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু যে কোনো গৃহস্থ মানুষ করতে পারে এবং এই পদ্ধতিগুলো খুব সোজা, সহজ খুব পদ্ধতি, খুব সুন্দর। এবং এই টোটকাগুলো করতে গেলে যে জিনিসপত্রের দরকার হয় সেগুলো খুব সহজলভ্য। এগুলো আমরা বাজারে যে কোনো দোকান থেকে বা দশকর্মার দোকান থেকে এই জিনিসগুলোকে আমরা সংগ্রহ করতে পারি এবং এগুলির মাধ্যমে আমরা এই টোটকাগুলো করতে পারবো এবং গৃহে উন্নতি করতে পারবো এবং সর্ব বাধা দূর করতে পারবো এটা। আর আরেকটা কথা বলে রাখি, এই ভিডিও শেষে আজকে আমি, যেহেতু এটা টোটকা ও টিপসের ভিডিও, আজকের ভিডিওটা শুধু টোটকা ও টিপস। এই জন্য আজকে কি করব, আমি প্রতিদিন প্রায় দিন রাশিফল যখন ভিডিও বলি তো তখন লটারি কাটার জন্য বলি। যে তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে তো টিকিট তো কাটবো, কিন্তু কি সংখ্যায় কাটবো, কোন দিন কাটবো, এই সমস্ত প্রশ্ন তোমরা করে থাকো। তো সেই জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ভিডিওটি শেষে, যখন টোটকাগুলো বলা শেষ হবে তখন শেষে আমি সমস্ত রাশি ও লগ্নের জন্য আমি শুভ সংখ্যাগুলো বলবো এবং সম্ভব হলে বারগুলোও বলবো। তো সেটি জানার জন্য ওয়েট করতে হবে, সব টোটকা দেখতে হবে, পুরো ভিডিও দেখতে হবে। আজকে শুধু টোটকারই ভিডিও, মারাত্মক টোটকা করে দেখবে। যার যেটা সুবিধা হবে সেটা একবার করে দেখো, যে হবে কি হবে না তোমরা করে দেখো। নিষ্ঠা ভরে বিশ্বাস নিয়ে করতে হবে যে আমি যে কাজটি করতে চলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, নিজের প্রতি বিশ্বাস রেখে, আমার সমস্ত সমস্যা দূর করার উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করতে চলেছি, এরকম প্রার্থনা নিয়ে যদি আমরা করি কাজটা, তাহলে দেখবে যে সফল হবেই, এটা আমার বিশ্বাস। তাহলে প্রথম যে টোটকাটা আমি বলবো সেটা হলো ব্যবসায় বাধা কাটাবার চমৎকার উপায়। আমি 1 নম্বর উপায়টা বলছি। 1 নম্বর হলো কালো তিল 50 গ্রাম, রাই সর্ষে, যেটা হলুদ রঙের যে সর্ষেটা, সেই সর্ষে ব্যবসা গৃহের মূল দরজায় রাখতে হবে। যে দোকান ঘর হতে পারে বা ব্যবসা স্থলের যে মূল দরজা সেখানে রাখতে হবে, এতে বেচা কেনা বৃদ্ধি হবে। তাহলে কালো তিল 50 গ্রাম আর 50 গ্রাম ওই রাই সর্ষে বা সাদা সর্ষে যেটা বলা হয় সেই সর্ষেটা আমরা রাখবো। সর্ষে 2 রকমের আছে, একটা কালো, একটা হলুদ। ওই হলুদটাকে অনেকে সাদা সর্ষে বলে। তো এই হলুদ সর্ষে আর ওই কালো তিল একসঙ্গে মিশিয়ে আমরা ওই ব্যবসায় যে দোকান ঘর হবে বা ব্যবসার জায়গা হবে সেখানটার যে মূল দরজা, ওই দরজায় আমরা একসঙ্গে একটা কাপড়ে বেঁধে, লাল কাপড়ে বেঁধে আমরা টাঙিয়ে রাখবো। দারুণ বেচাকেনা হবে। আর আমরা দোকান খোলার সময় আমরা ধূপ দেখাবো বা প্রার্থনা করব ওটাকে যাতে অ্যাক্টিভেট করা যায়। 2 নম্বর টোটকা, যদি দোকান বা ব্যবসা ঠিকমতো যদি না চলে, যদি খদ্দের না বাড়ে, তাহলে এটা করতে হবে শনিবার করতে হবে। এটা শনিবার দিন কি করতে হবে, 8টি পান পাতা, 5টি অশ্বত্থ গাছের পাতা লাল সুতোয় মালার মতো করে বেঁধে ব্যবসা স্থল বা দোকানের যে পূর্ব দিক সেখানে বেঁধে রাখতে হবে। তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। 3 নম্বর যে টোটকা, যদি দোকানের আয় উন্নতি না হয় ঠিকমতো, তাহলে ওই দোকানের মূল দরজায় সামনে ওই একটু মাটিতে ওই তেঁতুলের কিলক বানিয়ে পুঁততে হবে। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। মাটি মানে
কাদা মাটি, নরম মাটি, ওর মধ্যে কি করতে হবে, কিছু ওই তেঁতুলের বীজ হতে পারে বা গোটা তেঁতুলও হতে পারে, কাঁচা তেঁতুলও হতে পারে। তো সব থেকে বেস্ট হবে কাঁচা তেঁতুলের, যদি আমরা ওই ছোট ছোট করে কেটে ওই মাটির মধ্যে যদি ঘেঁষে রাখতে পারি, দোকানের আমরা কি করব, মূল দরজায় ওটা একটুখানি মাটির দিয়ে তেঁতুলের বীজ বা তেঁতুল গোটা একটু একটু করে কেটে লাগিয়ে দিতে পারি, খুব উপকার হবে। 4 নম্বর, যদি ব্যবসা করতে করতে বা কারবার করতে করতে দেখা যাচ্ছে যে ক্রমাগত লোকসান বাড়ছে, তাহলে বট গাছের যে ডাল কিংবা অশ্বত্থ গাছের ডালের যে ঝুড়ি আছে, ঝুড়ি, ছোট ছোট ঝুড়িগুলো, ওই ঝুড়ি রেশমি কাপড়ে বেঁধে, রেশমি কাপড় মানে সিল্কের কাপড়, ওই সিল্কের কাপড়ের মধ্যে বেঁধে দরজার মানে ব্যবসা স্থলের দরজার যে প্রধান দরজা, ওই দরজার মুখে আমরা মানে ওপরে হোক বা পাশে হোক আমরা টাঙিয়ে রাখবো। এতে কি হবে, লোকসান বন্ধ হবে। 5 নম্বর যেটা হলো, বুধবার দিন 7টি লাড্ডু ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে সেই দিকেই কিন্তু ঘোরাতে হবে। ব্যবসায়ীর মাথার উপর 7 বার ঘোরাতে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে 7 বার। তাহলে ঘুরিয়ে সূর্যোদয়ের আগে সাদা গরুকে খাইয়ে দিতে হবে। দিয়ে সাদা গরুকে খাওয়ানো হলো, তারপর আমরা পিছন ফিরে না তাকিয়ে ফিরে আসবো কোথায়, বাড়িতে। তাহলে কি হবে, আমরা ব্যবসায় লাভ করতে পারবো। 6 নম্বর, কিছু সাদা ও কাঁচা সুতোয় ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে জাফরান বাটা দিয়ে, যদি আমরা কি করব, জাফরান বাটা ওটাকে মাখাবো, মাখিয়ে জাফরানের বাটাটাকে আমরা মাখিয়ে আমরা ব্যবসার যে মূল দরজা আছে ওখানে আমরা টাঙিয়ে দেবো। কি তাহলে ব্যাপারটা হলো, জাফরান যেটাকে ইংলিশে স্যাফরন বলে, দশকর্মার দোকানে পাওয়া যাবে বা মশলার দোকানে পাওয়া যাবে। সব থেকে পৃথিবীর দামি মশলা হলো জাফরান, কার্যকরী জিনিস। একমাত্র ভারতের মধ্যে কাশ্মীরেই এটা তৈরি হয়। তবে নকল থেকে সাবধান, যেন নকল জাফরান কখনোই না কিনতে পারা যায়, না কিনলে ভালো হয়, সেটা থেকে সাবধান থাকতে হবে। আসল জাফরান পরিমাণ মতো 50 গ্রাম হতে পারে, 10 গ্রাম হলেও চলবে, নিয়ে এসে আমরা ওটাকে বাঁটবো। বেটে কি করব, সাদা সুতোয় ওটাকে আমরা প্রলেপ দিয়ে দেবো। ওই সুতোটাকে আমরা কি করব, যে প্রধান যে দরজাটা আছে তার মধ্যে যদি কোনো মানে কোনো পেরেক থাকে বা যদি নাও থাকে, ওই মধ্যে যেমন করে হোক আমরা আটকাবো ওই সুতোটাকে, জাফরান বাটা সুতোটাকে আমরা আটকে দেব, যেন দরজার মেন জায়গায় থাকে, সবার নজরে পড়ে। তাহলে কি হবে, আর ওই যে যখন আমরা জাফরানটা লাগাবো, প্রলেপটা দেব সুতোর মধ্যে, তখন কি করব, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ করে মাখাবো। এটা 108 বার জপ করলে ভালো হয়। তাহলে কি হবে, ব্যবসায় যে লোকসান হচ্ছে বা খদ্দের কম হচ্ছে বা লাভ হচ্ছে না, এরকম সমস্যা থাকলে সেগুলো দূর হবে। 7 নম্বর টোটকা, সোমবার শিবলিঙ্গে দুধ, গঙ্গা জল, দই, মধু, চিনি, ঘি দিয়ে স্নান করিয়ে রুদ্রাক্ষের মালায় 1 মালা, রুদ্রাক্ষের মালা কিন্তু, তো 1 মালা আমরা কি করব, তার মানে 108 বার জপ করতে হবে। ওং সোমেশ্বরায় নমঃ, এই মন্ত্র জপ করতে হবে 1 মালা, মানে 108 বার রুদ্রাক্ষের মালায় জপটা করতে হবে। মানে তাহলে কি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে শিবলিঙ্গকে। অভিষেক করানোর পরে আমরা ওই শিবলিঙ্গের সামনে বসে বসে আমরা 1 মালা জপ করব, ব্যাস। এটা একটা ভালো উপায়। 8 নম্বর যেটা হলো, নদীতে, বিশেষ করে গঙ্গা নদীতে জোয়ার এলে পূর্ণিমা তিথিতে ওই জোয়ারের জল আমরা সংগ্রহ করব। তা থেকে 1 বাটি গঙ্গা জল আমরা রাখবো, যদি পাথর বাটিতে রাখতে পারি খুব ভালো হয়। ওই জলে কিছুটা কাঁচা দুধ মেশাতে হবে। ওই দুধ মিশ্রিত জল চাঁদ মানে চন্দ্রদেবকে পূর্ণিমার দিন রাত্রেবেলায় যখন চাঁদ উঠবে, ওটাকে চন্দ্রদেবকে আমরা অর্ঘ্য দেব।
তাহলে কি করব, পূর্ণিমার দিন হতে হবে, পূর্ণিমার দিন আমরা এটা করব। জোয়ারে জল আসবে, জলটাকে আমরা সংগ্রহ করব যে কোনো পাত্রে, তারপরে ওটাকে বাড়ি আনবো, বাড়িতে এনে পাথর বাটি নেব একটা, পাথর বাটিতে ওই জল জোয়ারে একটু নেব, তার সঙ্গে কাঁচা দুধ মেশাবো, দুধ মিশিয়ে আমরা যখন চন্দ্রদেব উঠবে আকাশে, রাত্রিবেলা পূর্ণিমা একদম ফুল মুন, ভরা চাঁদ, সেই চাঁদের আলোর নিচে আমরা সন্ধেবেলায় হলে আমরা বাড়ির ছাদে হতে পারে বা যে কোনো পরিষ্কার জায়গায়, শুদ্ধ জায়গায় আমরা চন্দ্রদেবকে অর্ঘ্য দেব। ওই দুধটা সারাদিন মানে সারা রাত থাকবে, চন্দ্রদেব দেখবে, দর্শন করবে। পরের দিন সকালবেলায় ওই দুধটা আমরা তুলে নিয়ে কোনো গাছের তলায়, আমরা তুলসী গাছে নয় কিন্তু, কোনো গাছের তলায় আমরা দিয়ে দেবো। ব্যাস, বাটিটা ধুয়ে নিয়ে আবার জায়গায় মতো রেখে দেবো। টোটকা কমপ্লিট। এবার ফল দেখবে, চমৎকারই ফল হবে। যাই হোক, আবার একটা লাস্ট ব্যবসার জন্য বলবো, 9 নম্বর যে টোটকা সেটা হলো শনিবার দিন একটি অশ্বত্থ পাতা গঙ্গা জলে ধুয়ে তার উপরে গায়ত্রী মন্ত্র কি করতে হবে, গায়ত্রী মন্ত্র লিখতে হবে না, ওটা ধুয়ে নিতে হবে, মানে পাতাটা ধুয়ে নিলাম, তারপরে আমরা কি করব, গায়ত্রী মন্ত্র একমালা জপ করব। ঠিক আছে, জপ করার পরে ওই পাতাটিকে ব্যবসা বা দোকানে যেখানে আমরা অর্থ রাখি, এটা আমি আগেও বলেছিলাম, অর্থ রাখি সেইখানে রেখে দেব। তারপরে পরের শনিবার ওই পাতাটির জায়গায় একটি নতুন পাতা আবার আনবো এবং আবার জপ করে পাতাটিকে ধুয়ে গঙ্গা জলে ধুয়ে যখন আবার সামনে রেখে ঠাকুরের ঘরে রেখে গায়ত্রী মন্ত্র একমালা জপ করব, তারপরে আবার পাতাটিকে নিয়ে গিয়ে দোকানের যে ক্যাশ বাক্স আছে ওখানে রেখে দেবো। প্রতি শনিবার এটা চেঞ্জ করব ওই একই নিয়মে, বাস এটা মনে রাখতে হবে। আচ্ছা, পুরনো পাতাগুলো যখন আমরা ফেলে দেব তখন কোথায় কি করব, অন্য কোনো নোংরা জায়গায় ফেলবো না, কোনো পুকুরে পবিত্র জলাশয়ে ফেলবো। যদি ভাসমান জল হয় তো খুব ভালো হয়, তাহলে কি হবে, দোকানের বা বাড়ির যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি প্রবাহমান জলে সাথে চলে যাবে। এটা খুব ভালো নিয়ম, ব্যবসার জন্য টোটকা হয়ে গেল। এবারে আসবো দাম্পত্য অশান্তির জন্য, অশান্তি রক্ষার জন্য কিছু টোটকা। আবার বলি, ভিডিও বড় মনে হলে বা টোটকাগুলি অকার্যকর বা বেকার মনে হলে দর্শকদের বলবো যে স্কিপ করে যাবে। স্কিপ করে গেলে, যদি বেকার মনে হয় তাহলে তোমরা স্কিপ করে চলে যাবে। এরপরে আসছি দাম্পত্য অশান্তি রক্ষার জন্য কিছু টোটকা কথায়। তো আমরা প্রথমেই গণেশকে আমরা স্মরণ করব এই ক্ষেত্রে। তাহলে গণেশকে স্মরণ করতে গেলে আমরা গণেশকে পুজো করতে হবে। গণেশকে পুজো করার কিছু নিয়ম আছে। এই তাজা কিছু ফুল আমরা নেব, ফুল একটি দুর্ব ঘাসের 11টা দুর্ব ঘাসের মালা করব হলুদ সুতোয় বেঁধে। হলুদ ফুল নেব, সাদা ফুলও নেওয়া যেতে পারে। ওই দুর্বা ঘাসের মালাটা তৈরি করতে হবে। তারপরে হলুদ ফুলের মালা তৈরি করতে পারো। তার সঙ্গে 5টি লাড্ডু নিতে হবে, ধূপ মোমবাতি এগুলো হলো। তারপরে একটি লাল চেলি নিয়ে গণেশের মন্দিরে যেতে হবে। লাল চেলি সুতো কাপড় পাওয়া যায়, 5 টাকা দাম নেয়। তো ওইটা নিয়ে একটা থালার মধ্যে নিয়ে, পুজোর থালার মধ্যে নিয়ে আমরা চলে যাব গণেশের মন্দিরে। ওখানে পুরোহিত মশাইকে বলবো এটা আমার নাম গোত্র বলে একটা দক্ষিণা দিয়ে আমরা পুজো করিয়ে নেব। পুজো করে যখন পুজো শেষ যখন হবে তখন আমরা একটা কপালে নিজেরই পুরোহিত মশাইকে বলবো একটা হলুদ রঙের টিকা পরিয়ে দাও, পরিয়ে নিয়ে চলে আসবো। এরপর বাড়ি ফিরে আমরা এই কাজটি করতে হবে কিন্তু বুধবার দিন। বাড়ি ফিরে কি করব, আমরা গণেশের যে মূর্তি বাড়িতে আছে ঠাকুর ঘরে, সেই মূর্তিতে আমরা কি করব, একটি মানে সাদা বা হলুদ ফুল নেব, একটি করে নেব। 108টা ফুল চাই। প্রত্যেকটা ফুলকে আমরা চন্দন মানে ওই চন্দন
বাঁটাকে মেশাবো আর বলবো ওং গাং গণেশায় নমঃ, একবার ফুল একবার চন্দন বাটা ওটা মিশিয়ে দিয়ে দিলাম। ওরম করে 108 বার 108টা ফুল চন্দন মিশিয়ে আমরা দেব। বুধবার দিন যদি গণেশের মন্ত্র পাঠ করা যায়, গণেশের ব্রত রাখা যায়, খুব ভালো হয়। ধূপ দীপ জ্বালিয়ে অবশ্যই ব্রত পাঠ করতে হবে, ব্রত কথা পাঠ করা ভালো। আমি বলেছি গণপতি অথর্ব শীর্ষ পাঠ করতে হবে, খুব ভালো জিনিস, এটা সবার জন্য ভালো। আর দাম্পত্য অশান্তি যদি লেগে থাকে তাহলে বলবো যে মানে বর এবং বধূকে বলবো যে মঙ্গলবার দিন লাল পোশাক পরা যাবে না, আর শনিবার দিন কালো পোশাক পরা যাবে না। আর দম্পতি যারা অশান্তিতে ভুগছে বা যাদের নিত্য অশান্তি লেগে আছে তারা কি করবে, প্রতি সোমবার গুড়ের শিবলিঙ্গ বানিয়ে ফল ফুল ধূপ মিষ্টি দিয়ে পুজো করতে হবে। এতে কি হবে, দাম্পত্য অশান্তি দূর হবে একবারে ম্যাজিকের মতো। এরপরে আরেকটি টোটকা, এই বরবধূকে করতে হবে কি, যদি সম্ভব হয় প্রতিদিন, যদি সম্ভব না হয় তাহলে শনিবার দিন, রোজ হলে ভালো হয়, যদি রোজ না হয় তাহলে শনিবার দিন এটা করতেই হবে। কি করতে হবে, স্বামী স্ত্রী দুজনকেই গরু কুকুর এবং কাকদের সকালে সকালে এটা করতে হবে, রুটি পাউরুটি মিষ্টি রুটি বা হাতে গড়া রুটি বিস্কুট এসব খাওয়াতে হবে। তো প্রথমে খাইয়ে নিয়ে তা ওদেরকে খাওয়ানো হবে, তারপরে বরবধূ বা স্বামী স্ত্রী খাবে। এতে কি হবে, এই যে রাহু কেতু শনি এদেরই ফলে বেশিরভাগ সমস্যাগুলো আসে জীবনে, তো এই গ্রহগুলো শান্ত হবে এবং এরা শান্ত হলে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। এটা হলো দাম্পত্য অশান্তির কিছু টোটকা। এরপরে চলে আসবো আমরা বাস্তু নিয়ে। এমন কোনো ঘর আমি দেখিনি ভারতবর্ষে, আমি ভারতের বাইরে যাইনি, তবে আমার মনে হয় সেখানেও সেটা আছে, কি ওই অশান্তি ঝগড়াঝাটি। ওই এমন কোনো ঘর আমার দেখিনি যে যেখানে ঝগড়া হয় না, যেখানে অশান্তি হয় না। তো হবেই, যত ভালো ঘরই হোক, যত ভালো বাস্তু মতে করা হোক, ঘরটা করা হোক না কেন, এ অসম্ভব যে ঝগড়া হবেই না, এ হবে না তা নয়। তবে যাই হোক, এগুলো থেকে মুক্তি পেতে আমাদের কিছু করতে হবে। তো এটা করব আমরা, যদি সেই বাড়িতে বয়স্ক ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তিরা ওই বাড়িটির যে দক্ষিণ দিক আছে ওই দক্ষিণ দিকের ঘরে তারা বাস করবে, এবং ওই বাড়িতে যারা যুবক যুবতী আছে বা যারা ইয়াং জেনারেশন আছে তারা কি করবে, হয় উত্তর দিক নতুবা পূর্ব দিক, এই দুটো দিকের ঘরের মধ্যে বাস করলে ভালো হয়। তাদের মনে শান্তি আসবে, সুখ শান্তি ফিরবে। প্রতি পূর্ণিমায় অশোক গাছের তাজা পাতা ওই যুবক যুবতী যে ঘরে বাস করে বা ইয়াং জেনারেশনে যারা বাস করে তাদের ঘরের যে মেন দরজা, ওই দরজার সামনে অশোক গাছের তাজা যে পাতা আছে ওই পাতার মালা করতে হবে। মালাটা তৈরি করে ওই দরজার সামনে টাঙিয়ে দিতে হবে। প্রতি পূর্ণিমা এটা করতে হবে, তাতে করে কি হবে, পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। এরপরে বলবো, বাড়িতে অনেক সময় দেখা যায় যে ভূত প্রেত বা অনেক নেগেটিভ শক্তি চলে আসে, মানে না চাইতেও চলে আসে, ওদের দাপট খুব বেশি, নেগেটিভ এনার্জি ওদের না চাইতেও চলে আসবে। কোথায় যে ওরা থাকে না সে কি, যত ভালোই ঘর হোক ও থাকবেই, ও শয়তানের অবাধ বিচরণ। যাই হোক, তো সেগুলো থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে, যদি বাড়িতে ভূত প্রেত আছে কিনা আমরা কেউ জানি না, তবে থাকবেই, এটা নিয়ম, হবেই, থাকবেই। ভূত বাইরে থেকে না আসুক, সেই বাড়িতে কেউ না কেউ তো মরেছে, তারাও আসবে, না চাইলেও আসবে, রাতে হোক দুপুরে হোক দিনে হোক অমাবস্যায় হোক পূর্ণিমায় হোক শনিবারে হোক মঙ্গলবারে হোক আসবেই। তো এবার আমরা ধরে নেবো যে হয়তো আসবেও না, ধরা যাক যে এসব মিথ্যা, এসব কুসংস্কার, এসব অবান্তর কথা ধরেও নিচ্ছি, যারা অবান্তর বলবেন তাদেরকেও বলবো এটা করতে। কি করতে হবে, প্রোটেকশন নেওয়াটা ভালো, হতেই পারে অবান্তর, হতেই পারে অযৌক্তিক, কোনো ব্যাপার না, অপ্রাসঙ্গিক হতেই পারে, তবে নিজের প্রোটেকশন নেওয়াটা সবসময়
প্রাসঙ্গিক, সবসময় যুক্ত, এটা আমি মনে করি। তাই বলবো যে সবাই এটা করবে। কি করতে হবে? গোমতী চক্র। এই গোমতী চক্র কিন্তু ভারতবর্ষের একমাত্র গোমতী নদীতে পাওয়া যায়। ওই গোমতী চক্র নিয়ে বাড়ির যে প্রধান দরজা, ওই ওই প্রধান দরজায় আমরা কি করব, ঘুরিয়ে নেব চক্রটা, দরজায় এরকম করে ঘুরিয়ে নেব, ঘড়ির কাঁটার দিকেই ঘুরিয়ে নিয়ে আমরা ওই চক্রগুলোকে 2 বা 3টে গোমতী চক্র নিয়ে আমরা কি করব, ঘোরাবো, বা একটা নিলেও হবে। আর গোমতী চক্র কোথায় পাওয়া যায়? জেনারেলি দশকর্মার দোকানে পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাহলে যদি কোনো ব্যক্তি মনে করে যে নেওয়ার দরকার আছে, কোথাও যদি না পান তাহলে আমাকে একবার ফোন করবেন, আমি অরিজিনাল গোমতী চক্র ন্যায্য মূল্যে দিতে পারি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ওই গোমতী চক্রগুলো ঘোরানোর পরে আগুনে পুড়িয়ে দিতে হবে। আগুনে পোড়ানোর সঙ্গে সঙ্গে যে ধোঁয়া হবে বা যে শুভ শক্তি তৈরি হবে, সেই শক্তি তৈরি হলে অশুভ শক্তি চলে যাবে বাড়িতে। নজর দোষ, অশুভ শক্তির প্রবেশ, এ সমস্ত দূর হবে। বাড়িতে অনেক সময় অসুখ বিসুখ লেগে থাকে, এটা বাস্তু দোষের কারণে অনেক সময় হয়। তো এরকম এরকম সমস্যা যদি হয়ে থাকে কোনো বাড়িতে, তাহলে গোমতী চক্র নিয়ে তাকে রূপো দিয়ে বাঁধিয়ে নিতে হবে। এটা আমার কাছে আছে, গোমতী চক্র রূপো দিয়ে বাঁধানো। যদি কখনো কারোর প্রয়োজন মনে হয়, অরিজিনাল গোমতী চক্র খুব কম দাম, ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। তো এটা বাঁধিয়ে নিতে হবে এবং তাকে পুজো অর্চনা করে, প্রাণ প্রতিষ্ঠা করে, যে রোগী, যার রোগ মাঝামাঝি লেগে থাকে বা যার রোগ সহজে ছাড়ে না, তার বালিশের তলায় বা বিছানার তলায় এটা রেখে দিলে আমরা ওই রোগীকে খুব সহজে সারাতে পারবো। অনেক সময় হয় না কি, নজর লেগে যাচ্ছে, বাচ্চাদের হয়, বাচ্চারা অনেক সময় দুধ তোলে বা নজর দোষের ফলে খাবার খায় না, কাঁই কাঁই করে, কাঁদে। তো এরকম সমস্যা হলে বাচ্চাদেরকেও এই গোমতী চক্র যদি পরানো হয় বা তাদের কোমরে যদি লাল কার দিয়ে যদি আমরা ওই চক্রগুলোকে পরিয়ে দিই, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। এমনিতেই 12 বছরের নিচে কোনো বাচ্চাকে রত্ন ধারণ করানো যায় না, উচিত নয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ওই গোমতী চক্র, কি হয়তো রুদ্রাক্ষ, এই সমস্ত ব্যাপারগুলোকে দেওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে গোমতী চক্র খুব কম দামে, একদম খুব কার্যকরী প্রতিকার হিসাবে এগুলোকে মনে করা হয় এবং এগুলোকে বেশিরভাগ মানুষ করে। এমনকি গ্রামে দেখা যায় যে ওই মাছ ধরার যে জাল, সেই জালের যে জাল কাঠি থাকে, যে লোহাটা থাকে জালগুলোকে ডোবার জন্য, লোহা ঘুংসি বলা হয়, অনেকে ঘুংসি বলে, সেই লোহাকে অনেকে কোমরে বাচ্চাদের পরিয়ে দেয়, যাতে ভূত প্রেত না ধরে বা অশুভ শক্তি যাতে না কাবু করতে পারে, এই জন্য পরিয়ে দেয়। এগুলো খুব কার্যকরী ব্যাপার, এগুলো করা যেতে পারে। তো আরেকটা ব্যাপার বলবো, গোমতী চক্র নিয়ে লাল সিঁদুরের ডিবেতে করে যদি আমরা ঘরে রাখি, তাহলে ঘরে সুখ শান্তি বজায় থাকে। তো এটা হলো কিছু টিপস। এছাড়াও আমি বলবো যে কিছু বাড়িতে আমরা মেকিং করতে, মানে বাড়িতে গঠনগত যদি আমরা কিছু পরিবর্তন করতে পারি বা এইরকম টাইপের যদি আমরা কিছুটা তৈরি করতে পারি, তাহলে খুব ভালো হয়। বাস্তুটাকে আমরা কিছুটা হলেও সংস্কার করতে পারবো। তো কি ব্যাপার সেটা, বাড়ির উত্তরে দরজা বা জানলা থাকলে ধনবৃদ্ধি হয়। এখন যদি কারোর উত্তর দিকে জানলা বা কিছু না থাকে, খোলা যদি জায়গা না থাকে, কি করা যাবে? কিছুই করার নেই। তবে নেক্সট বার যখন বাড়ি করার দরকার হবে, তখন আমরা যদি এটা করে রাখতে পারি বা কোনোভাবে যদি আমরা ওটাকে আবার মেকআপ করে যদি আবার অন্য কোনো ব্যবস্থা করতে পারি, যে উত্তরের দিকটা খোলা রাখতে হবে কিছুটা, সবটা নয়, তাহলে ধনবৃদ্ধি হবে। এইটা আমরা জেনে রাখলাম, কাজে লাগাবো কোনো দিন সময় পেলে বা উপায় থাকলে। বাড়ির সীমানার উত্তরে আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্ক থাকলে মা লক্ষ্মীর স্থির বাস হয়। এটা হলো উত্তর পূর্বে স্থাপিত
আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্ক থেকে বা ওই যে জল দিয়ে গাছ বা টবে লাগানো গাছ প্রতিদিন জল ঢাললে, তার মানে কি, উত্তর পূর্বে স্থাপিত। প্রথমত আমি বলবো একটা কথা, যে উত্তর পূর্বে কোনো গর্ত বা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক করা উচিত নয়। যদি বাই চান্স করা থাকে তাও এটাকে দোষ যাদের ঘরে আছে, তো তারা কি করবে, তো এই দোষ থেকে মুক্তি লাভের জন্য কি করবে তারা, ওইখানে গাছ লাগিয়ে দেবে। ওই গাছে কি করতে হবে, আমরা নিয়মিত জল দেব, জল সেচন করব, তাহলে গাছগুলো বৃদ্ধি পাবে। তত ওই জায়গাটা যে বাস্তু দোষ হয়ে আছে ওই দোষ থেকে মুক্তি পাবো, এবং যত গাছগুলো বৃদ্ধি পাবে, যত ওরা শস্য সবুজ হয়ে থাকবে, তত বা তরতাজা হয়ে থাকবে, তত আমাদের ধনবৃদ্ধি হবে, সংসারে শান্তি বৃদ্ধি পাবে। অনেকেরই ঘরে আছে যে উত্তর পূর্বের দিকটা টয়লেট, বাথরুম, গর্ত করা, কুয়ো এরকম আছে, তো সেই জায়গাটাকে মেকআপ করার জন্য আমরা এই গাছ লাগিয়ে দেব। গাছ লাগিয়ে আমরা রোজ জল দেব, যেন ফাঁকি না যায়, রোজ দিতে হবে কিন্তু, তবেই ওই জায়গাটা জল পেলে জায়গাটাতে কি হবে, নেগেটিভ এনার্জি দূর হবে এবং ওই বাস্তু দোষ যেটা হয় সেটাকে কম হবে। আমরা এটা যেন করতে পারি। এবারে আসবো আমরা বিদ্যায় বাধা কাটাবার দুটো মারাত্মক টিপস দেব। বিদ্যায় বাধা কাটাবো, ভিডিও বড় হচ্ছে, চিন্তা নেই, হোক। যাদের দরকার তারা দেখবে, আর যাদের দরকার নেই তাদের কোনো ব্যাপারই নেই। খুব ভালো, দরকার না থাকলেই ভালো হয়। সবাই ভালো থাকবে, এটা সবাই চাই, আমিও চাই ভালো। আর যদি মনে হয় যে এইসব তো সবাই বলে, কারটা করব, তাদের তো আরও ভালো, সবাই বলছে মানে অনেক জ্ঞান অর্জন হচ্ছে, সমস্যা থেকে মুক্তি হচ্ছে, কোনো চিন্তা নেই। তো তাই হোক, ভালো হোক সবার। আমি লাস্ট দুটো বিদ্যার জন্য বলবো, বিদ্যার টিপস দেব। কিচ্ছু না, খুব সোজা টিপস। যাদের যেসব ছাত্রছাত্রী পড়াশোনায় মন যায় না, একদম মন বসে না, পড়াশোনা করতে চায় না, চঞ্চল, অবাধ্য পিতামাতার, তাদের কি করতে হবে, জামা প্যান্ট তো সবাই আমরা পরি, জামা পরি, জামাতে কি করতে হবে, পোশাকে আমরা জামা পরেছি, এই জামাটিতে কি করব, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা রূপোর পাত, ছোট্ট রূপোর পাত আমরা তৈরি করব। ওই রূপোর পাতটাকে আমরা কি করব, জামার সঙ্গে বুক পকেটে রেখে দেব। বাচ্চা হারিয়ে ফেলবে, কি করা যায়, তো যদি সে সম্ভব হয় জামার সঙ্গে আমরা আটকে দেব। যদি সমস্যা হয় তাতেও কি করা যাবে, ওই রূপোর পাতটাকে আমরা কোনো তাগা দিয়ে হোক বা কার দিয়ে হোক, লাল কার হলে ভালো হয়, কালো নয়, ওই কারের সঙ্গে আমরা রূপোর পাতটাকে এঁটে দেবো, মানে গলায় পরিয়ে দেবো মালা করে। মনে রাখতে হবে যেন রূপোর পাতটা যেন সব সময় ওর সঙ্গে থাকে, বিশেষ করে যখন স্কুলে যাবে, পড়তে যাবে, যখন পড়তে বসবে, অবশ্যই যেন রূপোর পাতটা সঙ্গে থাকে। রূপোর পাত কেন, এটা বুঝতে হবে। রূপো হলো চন্দ্র, চন্দ্রের প্রতীক। রূপো চন্দ্রকে স্থির করার জন্য, বলবান করার জন্য আমরা এটা ব্যবহার করি। আর চন্দ্র মনের কারক, আমরা জানি মন খুব চঞ্চল, মনকে বশ করা খুব কঠিন। ঋষিমুনিরাই পারে না, তো বাচ্চা ছেলেরা পারবে কি করে, স্বাভাবিক। তো ওই মনকে স্থির রাখার জন্য আমরা চন্দ্রের যে প্রতীক দ্রব্য রূপ, বা চন্দ্রের যে প্রিয় ধাতু রূপ, সেই রূপটাকে আমরা ধারণ করব আমাদের পোশাকের সঙ্গে, আর না হলে আমাদের গলায় ওটাকে তাবিজ আকারে ধারণ করব। তাতে কি হবে, মন স্থির হবে। মন স্থির হলে বিদ্যায় বাধা দূর হবে, ছাত্রছাত্রীদের বিদ্যা গ্রহণ করতে সুবিধা হবে। এটা 1 নম্বর, খুব সোজা টোটকা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা হলো, সেটাও খুবই সোজা। আমরা অনেকে জানি আবার জানি না, নস্যি যেটাকে নাকে নেওয়া হতো, অনেকে আগেকার দিনে মানুষরা নাকে নিত নস্যি। এটা নেশার জিনিস, কিন্তু নেশা করার জন্য বলছি না, কেউ ভুল বুঝবে না। আমরা কি করব, 100 গ্রাম নস্যি বাজার থেকে কিনে আনবো। তারপরে ওই নস্যিটা কি করব,
ওই 100 গ্রাম নস্যিটাকে না একটা লাল শালুতে আমরা ভরে নেব, লাল শালু কাপড়ে। যতটুকু আকার হয় নস্যিটার, মানে 100 গ্রাম ওজনের নস্যি বানাতে যতটুকু, মানে যতটুকু আয়তন ধরে এইটুকু মতো হবে, একটা পাউচ করে নেব লাল শালু দিয়ে আমরা সেলাই করে নেব, যাতে নস্যিগুলো না পড়ে যায়। ঠিক বালিশের মতো হবে, যে গোপালে বালিশের মতো। তো ওই রকম বালিশ করে নেব, বালিশের ওই পাউচ মতো করে নেব। এইবার যখন আমরা পড়তে বসবো, বা যে ছাত্রছাত্রী ওই পড়তে বসবে, তখন আমরা ওটা সঙ্গে রাখবো। আর যখন ওই ছাত্রছাত্রী শোবে, তো শোবার সময় ওই বিছানার তলায় বালিশ আছে, বালিশের তলায় আমরা ওই নস্যির পাউচটা রেখে দেবো। অর্থাৎ নস্যির পাউচটা থাকবে বালিশের তলায়, আর বাচ্চা ঘুমাবে। রোজ করবো এটা। দরকার হলে বালিশের তলায় ওটা পার্মানেন্ট থাকবে, আবার ওটা 3 মাস অন্তর ওটাকে চেঞ্জ করব নস্যিটাকে। এই পাউচটা আবার নতুন নস্যি এনে আবার নতুন পাউচ তৈরি করে ওটা 3 মাস অন্তর চেঞ্জ করতে হবে। এটা আমরা করব। আর একটা কথা হতে পারে, যদি বাচ্চা খুব চঞ্চল হয়, তাহলে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে শিব পুজো এবং গণেশ পুজো। এই 2 দেবতার পুজো করলে, মন্ত্র পাঠ করলে বিদ্যা বুদ্ধি বাড়ে, বল বাড়ে, মন স্থির হয়। এটা করা যেতে পারে। শিবলিঙ্গে অভিষেক করা, শিব পূজানো করানো, শিবের মাথায় জল ঢালা, এগুলো করলে ভালো হয়। এরপরে যেটা আমি আসছি, যে সমস্ত টিপসের কথাই, সেটা আমি বলে দিচ্ছি। এরপরে আরেকটি টিপসের কথা আমি বলবো। ভিডিও অলরেডি বড় হচ্ছে, বুঝতে পারছি, বিরক্ত লাগতেই পারে। আমি বারবার বলছি যে স্কিপ করে করে দেখে নেবে, মেন কথাগুলো দেখে নাও, কোনটা কার কাজে লাগবে জেনে নাও, ব্যাস চলে যাও। এরপরে আমার আসছি, বলেছিলাম যে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আমরা কি করব, শুভ সংখ্যা বলবো, যাতে লটারি কাটতে কাজে লাগে। অনেকেই বলে যে কোন নাম্বারে কাটবো, আমার লগ্নের জন্য, আমার রাশির জন্য কোনটা শুভ সংখ্যা হবে বলো। আমি বললে ওই কাটবো আর পেয়ে যাব। ভালো, পাবে না পাবে দূরের কথা, কিন্তু আগে তো আমি আমার পথটা ঠিক নেই, মানে ওই পথটা যে সঠিক, ওই সঠিক পথটা জেনে আমি ওই পথে চলি তো আগে, তারপর তো পাবো কিনা দেখা যাবে। তো এইটাই উদ্দেশ্য আমার বলা, যে পথটা কোন দিকে হবে তোমাদের জন্য সেটা জেনে নাও, জেনে অ্যাপ্লাই করো, ফল তো উপরওয়ালার হাতে। এবারে শুরু করছি মেষ রাশি, মেষ লগ্ন। 9 হলো শুভ সংখ্যা। বৃষ রাশি, বৃষ লগ্ন 6। মিথুন রাশি, মিথুন লগ্ন 5। কর্কট রাশি, কর্কট লগ্ন 2 আর 9। সিংহ রাশি, সিংহ লগ্ন 1 আর 9। কন্যা রাশি, কন্যা লগ্ন 5, 6, 8। চলে এসো। তুলা রাশি, তুলা লগ্ন 6, 8, 5। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন 1, 2, 3, 9। ধনু রাশি, ধনু লগ্ন 3, 3, 9, 1। মকর রাশি, মকর লগ্ন 8, 6, 5। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন 8, 6, 5। মীন রাশি, মীন লগ্ন 3, 9, 1। মনে থাকবে, টুকে নাও, মুখস্থ করে নাও। আর একটা কথা বলছি, লটারির নাম্বার, শুধু নাম্বারগুলো যোগ করে যে সিঙ্গেল ডিজিট হবে, সেই নাম্বারটা তোমরা দেখবে যে কি আসছে, সেই নাম্বারটা রাশি ও লগ্নের সঙ্গে ম্যাচ করছে কি না দেখবে। যদি ম্যাচ করে তো নেবে, না হলে ফেলে দাও, নেবে না, দরকার নেই। আরও অনেক উপায় আছে, পরবর্তীকালে বলবো। ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, আর বড় করব না, তাহলে আমার গালাগালি খেতে হবে। কারণ আমার প্রিয় রাশির লোকরা আজকে দেখবে না, অন্য রাশির লোকরা দেখবে, তারা খুব গালাগালি দেবে। আজকে এটুকু থাক।